তো বন্ধুরা অবশেষে আমাদের এখানে বর্ষার আগমন হতে চলেছে এবং বর্ষাকাল আমাদের জবা গাছের গ্রোথের জন্য খুব ভালো একটা সময়। আমাদের যে সমস্ত জবা গাছ প্রচণ্ড দাবদাহে এই সময় দুর্বল হয়ে পড়ছিল, যে সমস্ত জবা গাছের বৃদ্ধি বিকাশ থেমে গেছিল, যে সমস্ত জবা গাছের পাতা হলুদ হয়ে পড়ছিল, যে সমস্ত জবা গাছের মধ্যে ফুল আসা বন্ধ হয়ে গেছিল, সেই সমস্ত জবা গাছ এই বর্ষার শুরুতেই যেমন সুস্থ এবং সতেজ হয়ে উঠবে, তেমন গাছ ভর্তি ফুল পাবো আমরা সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে। তাই আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব বর্ষাকাল শুরু হওয়ার আগে কোন কোন পরিচর্যাগুলোকে আমাদের জবা গাছের মধ্যে করলে পরে এবং কোন শক্তিশালী খাবারকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করলে পরে আমাদের জবা গাছের থেমে যাওয়া গ্রোথকে যেমন আমরা পুনরায় শুরু করতে পারবো, তেমন গাছ ভর্তি ফুল পাবো আমরা সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে। এই সময় জবা গাছের মধ্যে নতুন নতুন ডালপালা ও পাতাকে আনতে হোক বা সেই সব নতুন নতুন ডালপালা থেকে প্রচুর পরিমাণে ফুল আনতে হোক, অথবা দুর্বল হয়ে পড়া জবা গাছগুলিকে সবুজ ও সতেজ করে তুলতে হোক, আমাদের কিন্তু এই জুন মাসের মাঝামাঝি সময় থেকেই বিশেষ কিছু ঘরোয়া পরিচর্যাকে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই ঘরোয়া জিনিসটিকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এই জিনিসটি হলো চা পাতা। এক্ষেত্রে তোমরা অনেকেই আমাকে বলতে পারো যে এই জিনিসটি তো আমরা আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করি, কিন্তু সঠিক রেজাল্ট আমরা কখনোই পাই না। কিন্তু বন্ধুরা, এই বর্ষাকাল শুরু হওয়ার আগে এই চা পাতার সাথে আমরা এমন কিছু উপকরণকে মেশাবো যার ফলে এই চা পাতার শক্তি আরও 10 গুণ বেড়ে উঠবে এবং সেই খাবারটিকে আমরা গাছের মধ্যে প্রয়োগ করা মাত্রই আমাদের জবা গাছের থেমে যাওয়া গ্রোথ যেমন আমরা পুনরায় শুরু করতে পারবো, তেমন গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে পেতে পারবো। যেসব জবা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছিল, যেসব জবা গাছের কুঁড়ি ঝরে যাচ্ছিল, সেই সমস্ত সমস্যাকে দূর করতে পারবো আমরা এই খাবারটিকে প্রয়োগ করে। তো বন্ধুরা, কোন কোন ঘরোয়া পরিচর্যাকে আমাদের এই সময় করতে হবে, এই সময় কোন শক্তিশালী ঘরোয়া খাবারকে আমরা জবা গাছের মধ্যে প্রয়োগ করব, আজ এই সব তথ্যগুলিকে জানতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, শুরুতেই আমি আমার কিছু জবা গাছকে তোমাদের দেখাচ্ছি। দেখো, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটার মধ্যে কিন্তু আমার অসংখ্য সংখ্যায় জবা গাছ আছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে দুটি জবা গাছকে তোমাদের দেখাচ্ছি, দেখো এই দুটি জবা গাছ কিন্তু আমার প্রখর রোদ্দুরে থাকার সত্ত্বেও যেমন গাছগুলো সুস্থ সবল এবং সতেজ আছে, তেমন গাছের মধ্যে তোমরা অসংখ্য সংখ্যায় কুঁড়িকে লক্ষ্য করতে পারছো। এবং এর পাশাপাশি এই যে জবা গাছটা তোমরা দেখছো, এই জবা গাছটাও কিন্তু প্রখর রোদ্দুরে থাকার সত্ত্বেও গাছের পাতা সবুজ চকচকে আছে, গাছের কুঁড়ি ঝরে পড়ার সমস্যা কিন্তু নেই এবং তার সঙ্গে সঙ্গে গাছটা নিজের গতিতে কিন্তু বৃদ্ধি বিকাশ হচ্ছে। কিন্তু এই সময় তোমরা আমাকে অনেকেই বলছো যে তোমাদের জবা গাছগুলি এই প্রখর রোদ্দুরে থাকার ফলে যেমন দুর্বল হয়ে পড়ছে, গাছের মধ্যে তোমরা কুঁড়ি এবং ফুলকে লক্ষ্য করতে পারছো না। যদিও বা গাছের মধ্যে দু একটি কুঁড়ি আসছে, সেই কুঁড়িগুলি হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ছে। এর পাশাপাশি গাছের পাতা এরকম সবুজ থাকার বদলে হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ছে, ফলে গাছগুলি ন্যাড়া হয়ে পড়ছে এবং গাছগুলি একটা বিকৃত আকার ধারণ করছে। তো এই সময় তোমাদের প্রত্যেকটা জবা গাছকে সুস্থ সবল এবং সতেজ রাখতে হলে, তোমাদের জবা গাছের পাতা এইরকম সবুজ চকচকে রাখতে হলে এবং গাছ থেকে তোমাদের অসংখ্য সংখ্যায় কুঁড়ি ও ফুলকে পেতে হলে যে প্রথম কাজটা এই সময় তোমাদের করতে হবে, সেটা হলো তোমাদের জবা গাছগুলোকে এই সময় এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানের মধ্যে সারাদিন একটা সমান টেম্পারেচার পায়। আমরা কিছুদিন আগে প্রখর রোদ্দুর থেকে বাঁচানোর জন্য যেসব জবা গাছকে ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখেছিলাম, এই বর্ষা আসার আগের মুহূর্তে আমাদের জবা গাছগুলোকে কিন্তু খোলামেলা স্থানের মধ্যে আনতে হবে। যে স্থানটার মধ্যে জবা গাছটা পর্যাপ্ত পরিমাণে যেমন সূর্যের আলো পাবে, তেমন বৃষ্টি হওয়া মাত্রই বৃষ্টির জলও গাছের পাতার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পড়বে। তো আমরা বর্ষার শুরুতেই যদি এই কাজটা করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা জবা গাছের পাতা যেমন এরম সবুজ চকচকে থাকবে, তেমন প্রত্যেকটা জবা গাছকে আমরা দুর্বল হয়ে পড়ার হাত থেকে বাঁচাতে পারবো। প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় কুঁড়ি এবং ফুলকে পেতে পারবো। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের প্রথম একটি কাজ। এরপর চলো আমরা দেখে নিই আমাদের দ্বিতীয় কোন কাজটা আমাদের জবা গাছের মধ্যে করতে হবে। তো বন্ধুরা, এই সময় তোমরা আমাকে অনেকেই বলছো তোমাদের জবা গাছের পাতা একটি একটি করে যেমন হলুদ হয়ে ঝরে যাচ্ছে, তেমন জবা গাছের কুঁড়িগুলিও কিন্তু হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাচ্ছে। তার ফলে গাছ থেকে তোমরা সঠিকভাবে ফুল পাচ্ছ না এবং ধীরে ধীরে গাছগুলি কিন্তু ন্যাড়া হয়ে পড়ছে। তো বন্ধুরা, আমাদের জবা গাছের পাতা এই সময় হলুদ হয়ে ঝরে পড়ার কারণ এবং জবা গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার কারণ হচ্ছে ওয়েদারের তারতম্য। আমরা সকলে জানি এই সময় কিন্তু গ্রীষ্ম ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেছে এবং আমাদের এখানে বর্ষার আগমন হতে চলেছে এবং আমরা এই সময় লক্ষ্য করতে পারছি আমাদের ওয়েদার মাঝে মাঝে যেমন একটু ড্রিম হয়ে যাচ্ছে, তেমন কখনো কখনো আবার প্রখর রোদ্দুর উঠতেও আমরা লক্ষ্য করতে পারছি। এই যে ওয়েদারের তারতম্য আমরা এই সময় লক্ষ্য করতে পারছি, এই ওয়েদারের তারতম্য কিন্তু আমাদের জবা গাছ একে
একেবারেই সহ্য করতে পারছে না। তার ফলে গাছের কিছু পাতা এই সময় হলুদ হয়ে ঝরে যাচ্ছে এবং গাছ থেকে কিছু কুঁড়িও হলুদ হয়ে এই সময় ঝরতে আরম্ভ করছে। তো এক্ষেত্রে আমি সকল বন্ধুকে বলবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওয়েদার যখন আবার ঠিক হয়ে যাবে তখন কিন্তু গাছের এই পাতা হলুদ হয়ে যাওয়া, গাছের কুঁড়ি ঝরে পড়ার সমস্যা কিন্তু ধীরে ধীরে গাছ কিন্তু সলভ করে নেবে। কিন্তু এই সময় যদি তোমাদের অধিকাংশ গাছের পাতা হলুদ হয়ে ঝরতে থাকে কিংবা গাছের কুঁড়ি একটিও যদি গাছের মধ্যে না থাকে, তাহলে এই সময় যে জিনিসটা তোমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে তোমাদের গাছের মাটিটা এই সময় ময়েশ্চার আছে কিনা। কারণ বন্ধুরা, এই সময় বর্ষা আসতে শুরু করলেও আমাদের কিন্তু রোদের তীব্রতা এখনো পর্যন্ত কমেনি। এই সময় আমাদের গাছগুলোকে খোলামেলা স্থানে রাখার পাশাপাশি যে দ্বিতীয় কাজটা করতে হবে, আমাদের গাছের মাটিতে কিন্তু সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে। এই সময় যদি গাছের মাটি শুকিয়ে যেতে আরম্ভ করে বা গাছের মাটি যদি অতিরিক্ত পরিমাণে কাদা কাদা থাকে, তাহলেই কিন্তু আমাদের জবা গাছের পাতা প্রচুর পরিমাণে হলুদ হয়ে ঝরতে থাকবে এবং জবা গাছের কুঁড়িগুলিও গাছ থেকে হলুদ হয়ে ঝরে যেতে শুরু করবে। তাই আমাদের এই সময় যে দ্বিতীয় কাজটা করতে হবে, আমাদের জবা গাছের মাটিতে আমাদের সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে এবং আমাদের খেয়াল রাখতে হবে জবা গাছের মাটি যাতে সবসময় ময়েশ্চার থাকে। যেমন আমরা অতিরিক্ত পরিমাণে গাছের মাটিতে জল প্রয়োগ করব না, তেমন কম জলকেও এই সময় প্রয়োগ করব না। এই দুটো ক্ষেত্রেই আমাদের জবা গাছের পাতা যেমন অতিরিক্ত পরিমাণে হলুদ হতে থাকবে, তেমন জবা গাছের কুঁড়িগুলিও হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করবে। জবা গাছ থেকে আমরা কিন্তু সঠিকভাবে ফুল পাবো না। তো বন্ধুরা, এই দ্বিতীয় কাজটা যদি এই সময় আমরা সঠিকভাবে করতে পারি, আমাদের প্রত্যেকটা জবা গাছ বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সঠিকভাবে কিন্তু আমাদের ফুল দেবে এবং সঠিকভাবে গাছ কিন্তু বৃদ্ধি বিকাশ হবে। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের 2 নম্বর একটি কাজ। এরপর চলো আমরা দেখে নিই 3 নম্বর কোন কাজটা আমাদের জবা গাছের মধ্যে করতে হবে। তো বন্ধুরা, এরপর যে 3 নম্বর কাজটা আমাদের করতে হবে, সেটা আমাদের জবা গাছের টবের ড্রেনেজ সিস্টেমকে কিন্তু আমাদের বর্ষার আগেই চেক করতে হবে, যাতে প্রবল বর্ষায় আমাদের জবা গাছের টবের মধ্যে জল না স্টোর হয়ে থাকতে পারে। সেজন্য আমরা যেটা করব, আমরা একদিন জবা গাছের টবের মধ্যে ভরে জল প্রয়োগ করব এবং আমরা খেয়াল রাখবো যাতে টবের মধ্যে অতিরিক্ত জল যাতে ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে আসে। এই সময় যদি কোনো প্রকারে আমাদের জবা গাছের টবের ড্রেনেজ সিস্টেম খারাপ হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা এই ড্রেনেজ সিস্টেমগুলোকে লোহার শলাকা বা শিক দিয়ে খুঁচিয়ে পরিষ্কার করে দেবো, কিংবা আমরা জবা গাছগুলোকে আবার নতুন একটা টবে সুন্দর ড্রেনেজ ব্যবস্থা তৈরি করে কিন্তু প্রতিস্থাপন করব। আমরা যদি এই সময় এই ড্রেনেজ সিস্টেমকে ঠিকঠাক রাখতে পারি বা সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে যদি আমরা ড্রেনেজ সিস্টেম জবা গাছের ঠিক রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের জবা গাছ এই বর্ষাতেও দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করবে। জবা গাছের মধ্যে কোনো রকম সমস্যা হবে না, জবা গাছগুলো কিন্তু সুস্থ থাকবে এবং প্রচুর পরিমাণে আমরা জবা গাছ থেকে ফুল পেতে পারবো। তো বন্ধুরা, এই কাজটা করার পাশাপাশি আমাদের যে আরেকটা কাজ করতে হবে, সেটা আমাদের প্রত্যেক 7 দিন অন্তর অন্তর আমাদের জবা গাছের মাটিকে এরম কিন্তু খুঁজে দিতে হবে। কারণ এই সময় আমাদের জবা গাছের মাটি কিন্তু অতিরিক্ত পরিমাণে কম্প্যাক্ট হয়ে যেতে আমরা লক্ষ্য করতে পারি। এক্ষেত্রে জবা গাছের মাটির মধ্যে যেমন সঠিকভাবে অক্সিজেন চলাচল করতে পারে না, তেমন জবা গাছের মাটি কম্প্যাক্ট হয়ে থাকার ফলে জবা গাছের মাটির মধ্যে কিন্তু ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার সৃষ্টি হতে থাকে। তো এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা প্রত্যেক 7 থেকে 10 দিন অন্তর অন্তর মাটিটাকে এরকম কিন্তু খুঁজে দেবো। এর ফলে যেটা হবে, আমাদের জবা গাছের মাটি দ্রুত শুকিয়ে পড়বে এবং তার সঙ্গে সঙ্গে জবা গাছের মাটির মধ্যে কখনোই কিন্তু ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ হবে না এবং জবা গাছের মাটি এরকম ভুরভুরে থাকার কারণে জবা গাছ কিন্তু দ্রুত হারে নতুন নতুন শিকড়কে বৃদ্ধি করতে পারবে। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের 3 নম্বর একটি কাজ। এরপর চলো আমরা দেখে নিই আমাদের 4 নম্বর কোন কাজটা করতে হবে। বন্ধুরা, এরপর যে 4 নম্বর কাজটাকে আমাদের জবা গাছের মধ্যে করতে হবে, সেটা হচ্ছে আমাদের জবা গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করতে হবে। কারণ আমরা সকলেই জানি এই সময় কিন্তু বর্ষার আগমন হতে চলেছে এবং এই বর্ষার আগে যেমন নানান রকম পরিচর্যাকে আমাদের জবা গাছের মধ্যে করতে হবে, তেমন কিন্তু জবা গাছের মধ্যে একটা শক্তিশালী খাবারকে প্রয়োগ করতে হবে, যার ফলে জবা গাছগুলি দ্রুত হারে যেমন বৃদ্ধি করতে শুরু করবে, তেমন গাছ থেকে আমরা সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। তো কোন ধরনের খাবারকে এই সময় আমাদের প্রয়োগ করতে হবে? তো বন্ধুরা, এই যে খাবারটা তোমরা দেখতে পাচ্ছ, এই খাবারটাকেই কিন্তু আমাদের জবা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে। এই খাবারটা হলো বন্ধুরা চা পাতা। তো এক্ষেত্রে তোমরা সকলেই বলবে যে চা পাতা তো আমরা সকলেই ব্যবহার করি, কিন্তু সঠিক রেজাল্ট কেন দেখতে পাই না? কিন্তু বন্ধুরা, এই বর্ষার আগে এই চা পাতার সঙ্গে আমরা এমন কিছু উপকরণকে মেশাবো, যার ফলে এই চা পাতার শক্তি 10 গুণ বেড়ে উঠবে এবং
এবং এই চা পাতা মিশ্রিত খাবারটি আমরা গাছের মধ্যে প্রয়োগ করা মাত্রই আমরা কিন্তু গাছকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ যেমন করতে পারবো, তেমন সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমরা গাছ থেকে কিন্তু হাজারো হাজারো ফুল পেতে পারবো। তো চলো কিভাবে এই চা পাতা দিয়ে একটা সুন্দর খাবারকে আমরা তৈরি করব, বা খাবারটা তৈরি করতে আমাদের কোন কোন উপকরণ লাগবে সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা, আমাদের জবা গাছের জন্য এই সময় এই শক্তিশালী খাবারটিকে তৈরি করতে যে যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো আমি কিন্তু এখানে নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। এইখানে তোমরা দেখো আমি কিন্তু ইউজ করা চা পাতা 1 মুঠো নিয়ে নিয়েছি, এবং এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি সর্ষের গুঁড়ো, যে সর্ষে আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি সেই সর্ষের গুঁড়ো নিয়ে নিয়েছি 1 মুঠো। এখানে নিয়ে নিয়েছি বাদাম খোলের গুঁড়ো 1 মুঠো, এবং তার সঙ্গে সঙ্গে কলার খোসার গুঁড়ো কিন্তু 1 মুঠো এখানে ইউজ করেছি। তো বন্ধুরা, এই সম্পূর্ণ খাবারটি একেবারেই কিন্তু জৈব খাবার। যারা আমরা জৈব প্রক্রিয়াতে বাগান করতে চাই তাদের জন্য এই খাবারটা কিন্তু একটা অমূল্য খাবার। এই খাবারটিকে ব্যবহার করলে সারা বর্ষাকাল জুড়ে আর কোনো ধরনের খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে না। শুধুমাত্র এই খাবারটিকে প্রয়োগ করেই আমরা সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমাদের জবা গাছের সমস্ত ধরনের খাদ্য চাহিদাকে মেটাতে পারবো। এই যে খাবারটা তোমরা দেখতে পাচ্ছ, এই খাবারটা কিন্তু 4টে জবা গাছের জন্য আমি তৈরি করছি, যে জবা গাছগুলো আমার 10 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন আছে। তো এক্ষেত্রে বন্ধুরা দেখো আমি 4টে জিনিসকে নিয়েছি, এবং সুন্দরভাবে এই 4টে জিনিসকে কিন্তু আমরা একে অপরের সঙ্গে মিশিয়ে ফেলবো। এই সুন্দর খাবারটি বন্ধুরা এই সময় আমাদের কিন্তু প্রত্যেকটা জবা গাছের মধ্যে যদি প্রয়োগ করে দিই, তাহলে দ্রুত হারে জবা গাছ যেমন বৃদ্ধি করবে, তেমন জবা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবো। তো দেখো এইখানে কিন্তু আমি খাবারটাকে মিশিয়ে দিয়েছি, কিন্তু বন্ধুরা এই খাবারটার মধ্যে যেহেতু আমাদের বাদাম খোল মেশানো আছে, সেহেতু এই খাবারটার মধ্যে পিঁপড়ে এবং ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু থেকেই যাচ্ছে। তো এক্ষেত্রে আমরা যেটা করব, এই খাবারের মধ্যে আমরা কিন্তু এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা কিন্তু 1/2 চামচ মিশিয়ে দেবো। এই জিনিসটা হচ্ছে বন্ধুরা হলুদ। আমরা রান্নাঘর থেকে সংগ্রহ করব, এবং এই খাবারটার সঙ্গে যদি আমরা একটু মিশিয়ে দিতে পারি, তাহলে যেটা হবে আমাদের এই খাবারটার মধ্যে কখনোই পিঁপড়ের আক্রমণ হবে না, কখনোই ফাঙ্গাস আক্রমণ হবে না। গাছ সঠিকভাবে এই খাবারটা কিন্তু সম্পূর্ণ গ্রহণ করতে পারবে। তো বন্ধুরা দেখো আমি কিন্তু খাবারটাকে তৈরি করে ফেললাম। এরপর আমরা গাছের মধ্যে কতটা পরিমাণে প্রয়োগ করব, চলো সেটা এবার দেখে নিই। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু জবা গাছের টবের কাছে চলে এসেছি, এবং এই খাবারটা প্রয়োগ করার জন্য প্রস্তুত হয়ে গেছি। কিন্তু এই খাবারটা প্রয়োগ করার আগে আমাদের একটা সতর্কতাকে কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের গাছের মাটি যখন ভিজে চপচপে থাকবে, তখন কিন্তু এই খাবারটা আমরা কখনোই গাছের মাটিতে প্রয়োগ করব না। গাছের মাটি ময়েশ্চার হয়ে যাওয়ার পর কিংবা শুকিয়ে যাওয়ার পরেই আমরা কিন্তু এই খাবারটিকে গাছের মাটিতে প্রয়োগ করতে পারবো। এবং খাবারটি প্রয়োগ করার আগে গাছের মাটিটাকে আমাদের কিন্তু একটু খুঁজে নিতে হবে। তো বন্ধুরা দেখো এবার কতটা পরিমাণে আমরা প্রয়োগ করবো এই খাবারটাকে। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে 10 ইঞ্চি টব, এই 10 ইঞ্চি টবের মধ্যে আমরা কিন্তু জাস্ট 2 থেকে 3 চামচ এই খাবারটাকে কিন্তু গাছের মাটিতে আমি ছড়িয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি 3 চামচ প্রায় ছড়িয়ে দিলাম, এবং এরপর এই মাটিটাকে আমরা কিন্তু এরমভাবে একটুখানি মিশিয়ে দেবো খাবারের সাথে। মিশিয়ে দেওয়ার পর আমরা কিন্তু গাছের মাটিতে জল দিয়ে দেবো, এবং গাছগুলোকে আমরা কিন্তু যথাস্থানের মধ্যে রেখে দেবো। তো বন্ধুরা এই খাবারটিকে যদি আমরা প্রত্যেক 15 দিন অন্তর অন্তর একবার করে প্রয়োগ করি, তাহলে সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে আমাদের আর কোনো রাসায়নিক সারের প্রয়োজন হবে না। শুধুমাত্র এই খাবারটিকে প্রয়োগ করেই আমরা কিন্তু আমাদের জবা গাছের সমস্ত খাদ্য চাহিদাকে মেটাতে পারবো। তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।